হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 3.0 যে যে এক্সামটি হয়েছে গত মাসে, তার 30 নম্বরের বেঙ্গলি যে কম্পালসারি প্রশ্ন ছিল সেই প্রশ্নটি। এটি মূলত ক্লাস 6 থেকে 8 অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের বেঙ্গলি কম্পালসারি প্রশ্ন। ঠিক আছে, এটি 6 থেকে 8-এর বেঙ্গলি কম্পালসারি প্রশ্ন 3.0 রি এক্সামের এটি প্রশ্ন। এই কম্পালসারি পেপারটি 30 নম্বরের হয়ে থাকে এবং সকল সাবজেক্টেরই এটি এখানে পাশ করতে হয়। এখানে মূলত 9 নাম্বার পেতে হয় 30 নম্বরের মধ্যে। প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছিল, যে এটা হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের একটি অনুচ্ছেদ তুলে দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ থেকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আমি অনুচ্ছেদটা আর পড়ব না, আমি উত্তরগুলো করার চেষ্টা করব। প্রথমেই বলা হয়েছে যে কুণ্ঠিত শব্দের অর্থ কী। এই অনুচ্ছেদেই কুণ্ঠিত শব্দটা আছে, বলতে হবে যে কুণ্ঠিত শব্দের অর্থ কী। না, এই কুণ্ঠিত শব্দের অর্থ হচ্ছে অপশন বি, দ্বিধাগ্রস্ত। দেখব নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটা, তৃণখণ্ড এটির সঠিক অর্থ কী হবে? বাঁশের টুকরো, কাঠের টুকরো, ঘাসের টুকরো, নাকি কোনোটিই নয়, নাকি একের থেকে অধিক? তৃণখণ্ড এটির কিন্তু সঠিক উত্তর হবে ঘাসের টুকরো। দেখব 11 নম্বর প্রশ্ন, ইন্দ্রনাথ বলেছিল আহা মুখে এখনও এর। অপশন এ দুধ খাওয়ার দাগ রয়েছে, অপশন বি আতরের গন্ধ পর্যন্ত রয়েছে, অপশন সি ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে, অপশন ডি উপরোক্তগুলির মধ্যে একের থেকে অধিক, নাকি কোনোটিই নয়। এই প্রশ্নটির উত্তর আমরা প্যাসেজ থেকে দেখে নেব যে ইন্দ্রনাথ কী বলেছিল। আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি যে ইন্দ্রনাথ বলেছে আহা মুখে এখনও এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওষুধের গন্ধ। দেখে নেব 12 নম্বর প্রশ্ন, ডিঙি শব্দটি কোন ধরনের শব্দ? অপশন এ ফার্সি, অপশন বি দেশি, অপশন সি আরবি, অপশন ডি নাকি ই, কোনটি উত্তর হবে? ডিঙি শব্দটি এটি একটি দেশি শব্দ। ডিঙি একটি দেশি শব্দ। দেখব 13 নম্বর প্রশ্ন, মোড়ার আবার জাত কি? একথা কে বলেছিল? এই প্রশ্নটির উত্তর আমরা প্যাসেজ থেকে দেখে নেব। প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি শেষ প্যারায় যে ইন্দ্র কহিল আরে এ যে মোড়া, মোড়ার আবার জাত কি? তাহলে এর সঠিক উত্তর হবে ইন্দ্র একথা বলেছিল। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রনাথ। দেখব আমরা পরবর্তী অনুচ্ছেদ, মোট 2টি অনুচ্ছেদ দেওয়া থাকে 30 নম্বরের বাংলা কম্পালসারিতে। অনুচ্ছেদ 2 থেকেও বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি মূলত রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে, ভূমিকা অংশ থেকে। আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্বিতীয় প্যাসেজ থেকে, যে ছবি আঁকে তাকে কি বলে? এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে, না যে ছবি আঁকে তাকে বলা হয় চিত্রকর। যে ছবি আঁকে তাকে বলা হয় চিত্রকর। বেঙ্গলি যাদের সাবজেক্ট নয় তাদের সাধারণত এই প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে, কিন্তু যাদের বেঙ্গলি সাবজেক্ট তারা অনায়াসেই এই পেপারটায় পাস করে যাবে। কিন্তু যাদের বেঙ্গলি সাবজেক্ট নয় তাদেরকে কিন্তু একটু পড়তে হবে বেঙ্গলি গ্রামার বিশেষ করে। 15 নম্বর প্রশ্ন, স্মৃতির পটে 15 নম্বর প্রশ্ন, স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে লেখক কী বলেছেন? অপশন এ জীবন অঙ্কন, অপশন বি জীবন পট, অপশন সি জীবন স্মৃতি, অপশন ডি নাকি অপশন ই। তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা প্যাসেজ থেকে দেখে নেব যে স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে লেখক কী বলেছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথম লাইনে দেওয়া আছে এটা, যে স্মৃতির পটে জীবনের ছবি যে আঁকে, স্মৃতির পটে জীবনের ছবি যে আঁকে, কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে। তাহলে স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে লেখক এখানে বলেই দিয়েছেন ছবি আঁকা। চলো দেখে নিই আমরা যে অপশানে কী রয়েছে। স্মৃতির পটে জীবনের ছবি আঁকাকে কী বলা যায়? জীবন অঙ্কন, জীবন পট, না জীবন স্মৃতি?
তাহলে অপশানে কোনোটি দেওয়া নেই, তাহলে এটির সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয়, অপশান ই। কারণ এর সঠিক উত্তর হয়েছিল যে জীবনের পটে যেই আঁকে সে ছবি আঁকে। অপশান 16 নম্বর প্রশ্ন, চিত্রকরের আঁকা কখন শেষ হবে? জীবনের অপরাহ্নে, জীবন সমাপ্তিতে, না জীবনের উষালগ্নে, নাকি অপশান ডি, নাকি অপশান ই? এই প্রশ্নটিরও আমরা সঠিক উত্তর প্যাসেজ থেকে দেখে নেব। কিন্তু আমরা প্যাসেজে যদি আমরা ভালো করে পড়ি দেখতে পাবো যে এই জাতীয় প্রশ্ন কিন্তু লেখক লিখেইনি। অর্থাৎ জীবনের ছবি কখন আঁকা হবে সেই অংশটুকু লেখক এখানে কিছু বলেইনি, ঠিক আছে। অর্থাৎ এই উত্তরও কিন্তু কোনোটি নয় হয়ে যাবে। অর্থাৎ জীবনের ছবি কখন আঁকা হবে এর এই প্রসঙ্গে লেখক কোনো কিছুই উল্লেখ করেননি। তাহলে অপশান ই এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব 17 নম্বর প্রশ্ন, সে আগের জিনিসকে পাছে, পাছে শব্দের অর্থ কী? অপশান এ পাশে, অপশান বি পিছনে, অপশান সি মাঝখানে, নাকি ডি, নাকি ই? সে আগের জিনিসকে পাছে, এখানে বলতে বলেছে যে পাছে শব্দের অর্থ কী? তো পাছে শব্দের অর্থে কিন্তু পিছনে হবে। অনেকে পাশে করবে, এটা ভুল, মাঝখানেও তো হবে না, পাশে মনে হচ্ছে পিছনে। দেখে নেব আমরা 18 নম্বর প্রশ্ন, জীবনের স্মৃতি জীবনের ড্যাশ নহে। অপশান এ ইতিহাস, অপশান বি কাহিনী, অপশান বি ঘটনা। অর্থাৎ এই প্রশ্নটিও প্যাসেজ থেকে আমরা দেখে নেব জীবনের স্মৃতি জীবনের ড্যাশ নয়। আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ লাইনে দেওয়া আছে যে জীবনের স্মৃতি জীবনের ইতিহাস নয়, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান এ, অপশান এ ইতিহাস। দেখব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন থেকে 30 নম্বর প্রশ্নটা প্রত্যেকটাই কিন্তু গ্রামার থেকে দেওয়া হয়েছে, বেঙ্গলি গ্রামার। তৎযুক্ত কর, এটির সঠিক সন্ধি কী হবে? টক্কর, তক্ষক, নাকি তস্কর? খুবই সোজা, তাহলে তৎযুক্ত কর আমরা জানি এটা তস্কর হয়ে যাবে। 20 নম্বর প্রশ্ন আছে, জলে মাছ থাকে এটি কোন কারক? 20 নম্বর প্রশ্নটি। অপশান এ কর্তৃ, অপশান বি অপাদান, অপশান সি অধিকরণ। এই প্রশ্নটা একটু কিন্তু ভুল দেওয়া হয়েছে আমার মনে হয়, যে এখানে কিন্তু কারকে সাধারণত একটা পদে দাগ থাকলে সেই দাগ থেকে আমরা কারকটাকে নির্ণয় করি। এখানে কিন্তু কোনো জায়গায় দাগ দেওয়া নেই, ঠিক আছে। সেই জন্য এটাকে কিন্তু অ্যান্সার কিতে উপরের কোনোটিই নয়, অপশান ইও নিতে পারে। কিন্তু এই জাতীয় প্রশ্নে সাধারণত জলে দাগ থাকাই সমীচীন। যদি জলে দাগ ধরে প্রশ্ন কর্তারা, তাহলে কিন্তু অধিকরণ কারকে এ বিভক্তি হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু দাগ দেওয়া নেই সেহেতু ওরা কিন্তু ঠকানোর জন্যে উপরের কোনোটি নয় নিতে পারে। দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 21 নম্বর প্রশ্ন, কোন বাক্যে বুঝি হয়তো বোধ হয় প্রভৃতি শব্দের ব্যবহার হয়? অর্থাৎ যে বাক্যে বুঝি হয়তো বোধ হয় ইত্যাদির ব্যবহার হয়, এটি এইরকম বাক্যকে আমরা বলি সন্দেহসূচক বাক্য। কারণ বুঝি হয়তো বোধ এগুলা সন্দেহসূচক বাক্যের মধ্যেই পড়ে। দেখে নেব 22 নম্বর প্রশ্ন, উপপূর্বক নি ধাতুযুক্ত অনট এর দ্বারা নিচের কোন শব্দটি নিষ্পন্ন হয়? উপপূর্বক নি যোগ অন বা অনট এর দ্বারা নিচের কোন শব্দটি নিষ্পন্ন হয়? এটি প্রত্যয় থেকে দেওয়া হয়েছে, তাহলে এটির উত্তর হবে উপনয়ন। উপমানও হবে না, উপনীত হবে না, তাহলে উপপূর্বক নিযুক্ত অনট সমান উপনয়ন। দেখব 23 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে খ, ছ, ঠ, ফ এই বর্ণগুলো কি জাতীয় ধ্বনি? আমরা জানি যে বর্গের যে দ্বিতীয় স্থানে ধ্বনিগুলো আছে, খ কি ধ্বনি? বর্গের দ্বিতীয় স্থানে রয়েছে। ছ কোন ধ্বনি? বর্গের দ্বিতীয় স্থানে রয়েছে, মানে চয়ের পর ছ। দেখো টয়ের পর ঠ এটাও দ্বিতীয় স্থানে, এবং ফ কিন্তু দ্বিতীয় স্থানে। তাহলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ স্থানের বর্ণগুলোকে আমরা সাধারণত মহাপ্রাণ ধ্বনি বলি। আর বর্গের প্রথম এবং তৃতীয়কে বলি অল্পপ্রাণ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থকে বলি মহাপ্রাণ। তাহলে যেহেতু এরা বর্গের দ্বিতীয় স্থানে রয়েছে সেই জন্য এগুলো মহাপ্রাণ ধ্বনির পর্যায়ে পড়বে। দেখব 24 নম্বর প্রশ্ন, আপ্রাণ শব্দের সমার্থক শব্দ কী হবে? আপ্রাণ শব্দের সমার্থক শব্দ কী হবে? আপ্রাণ শব্দের সমার্থক শব্দ হবে প্রাণপণ, ঠিক আছে। আপ্রাণ মানে কি? প্রাণ বাজি রেখে বা এই জাতীয় বোঝানো হয়, তাহলে আপ্রাণ শব্দের অর্থ হচ্ছে প্রাণপণ। দেখব 25 নম্বর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটি, অনেকেই ভুল করবে হয়তো।
শবরী শব্দের অর্থ কী? শবরী শব্দের অর্থ কী? অপশন এ বেদিনী, অপশন বি রাত্রি, অপশন সি ব্যাধিনী, নাকি কোনোটিই নয়, নাকি একের চেয়ে অধিক। তাহলে শবরী শব্দের অর্থ কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু বেদিনী। ঠিক আছে, আমরা জানি যে যদি শর্বরী বলতো, যদি বয় রেপ থাকতো তখন কিন্তু রাত্রি হতো। যেহেতু শবরী বলছে শবর শবরী, তাহলে ব্যাধিনী হয়ে যাবে। দেখে নেব 26 নম্বর প্রশ্ন। তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, এটি শুদ্ধ করে লিখতে বলছে এই লাইনটা, অর্থাৎ শুধু পাণ্ডিত্যপূর্ণ শব্দটি শুদ্ধ করতে বলেছে। অপশন এ পণ্ডিত, অপশন বি পাণ্ডিত্যপূর্ণ, অপশন সি পণ্ডিত, নাকি কোনোটি নয়, নাকি একের চেয়ে অধিক। তিনি একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, যদি এটি শুদ্ধ করতে হয়, পাণ্ডিত্যপূর্ণ বলে কোনো কথা হয় না, এটি হবে তিনি একজন পণ্ডিত ব্যক্তি। অপশন এ এর সঠিক উত্তর। দেখব 27 নম্বর প্রশ্ন। নিচের শব্দগুলি থেকে যোগাড়ূঢ় শব্দটি চিহ্নিত করো। তার আগে আমাদের জানতে হবে এই যোগাড়ূঢ় শব্দটা কী। আমরা জানি শব্দের অর্থগত শ্রেণীবিভাগ করলে আমরা 3টি টাইপ পাই, সেটা হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক আর যোগরূঢ়, এবং আরেকটা যেটা পাই সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। আরেকটা পাই আমরা রূঢ়ি শব্দ। তাহলে যোগারূঢ় শব্দ কি না, যোগারূঢ় শব্দটি হচ্ছে যে শব্দটির পূর্বে একাধিক অর্থ বোঝানো হতো কিন্তু বর্তমানে একটি বিশেষ অর্থে প্রযুক্ত হয়, বা একটি মাত্র অর্থে প্রযুক্ত হয়, সেগুলোকে আমরা যোগারূঢ় শব্দ বলে থাকি। কিন্তু এখানে দেখা যাচ্ছে অপশানে হরিণ শব্দটি কিন্তু যোগারূঢ় নয়, কারণ হরিণ একটি রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। এই শব্দটির পূর্বে অর্থ ছিল হরণ করা, বর্তমানে হরিণ। সন্দেশ শব্দটি কিন্তু রূঢ়ি শব্দের মধ্যে পড়ে, আর পীতাম্বর শব্দটা কিন্তু এর কোনোটিই হবে না, মানে যোগারূঢ়ও নয়, যৌগিকও নয়, আর রূঢ়িও নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ই। ঠিক আছে, অপশন ই কোনোটিই নয়। দেখে নেব 28 নম্বর প্রশ্ন। কাল নির্ণয় করতে বলেছে। অনেকের মুখেই গল্পটা শুনেছি, এটি কি জাতীয় কাল? দেখো, শুনেছি মানে যে কাজটা পূর্বে হয়েছে কিন্তু শুনেছি এমনভাবে বোঝানো হচ্ছে যার রেশ কিন্তু বর্তমানেও রয়েছে। তাহলে এই জাতীয় বাক্যগুলোকে আমরা পুরাঘটিত বর্তমান পর্যায়ে ফেলি, অর্থাৎ যে কাজটা পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও তার রেশ আছে, সেগুলোকে পুরাঘটিত বর্তমান বলা হয়। 29 নম্বর প্রশ্ন। তিনি ধনী কিন্তু অসুখী, এটি সরল বাক্যে পরিণত করতে হবে। তিনি ধনী কিন্তু অসুখী, এটা যদি আমরা দেখি এটা কিন্তু যৌগিক বাক্যে আছে, এটাকে সরল বাক্যে আনতে হবে। তাহলে যদিও তিনি ধনী তথাপি তিনি অসুখী, এটা কিন্তু হবে না, এটা যৌগিক বাক্য। তিনি ধনী কিন্তু সুখী নন, এটাও কিন্তু হবে এটা তিনি ধনী হলেও তিনি অসুখী, এটি কিন্তু সরল বাক্যর সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। শেষ প্রশ্ন 30টা কম্পালসারি প্রশ্নের। আলকাতরা, আলমারি এটি কোন দেশীয় শব্দ? অর্থাৎ এগুলো কি জাতীয় শব্দ? শব্দ ভাণ্ডার থেকে নেওয়া হয়েছে, প্রায় 3-4টা প্রশ্ন শব্দ ভাণ্ডার থেকে দিয়েছে। তা আলকাতরা, আলমারি এগুলো সাধারণত আমরা জানি যে পর্তুগিজ শব্দ, এছাড়া আনারস আছে, ঠিক আছে, ইত্যাদি, এগুলো সব পর্তুগিজ শব্দের মধ্যে পড়ে। তো এই ছিল 30টি কম্পালসারি প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং নতুন হলে অবশ্যই ড্রিম জব ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সমগ্র ক্লাসটি দেখার জন্য।